This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি ফুল অ্যান্ড ফাইনাল। তন্নিষ্ঠার সঙ্গে আমি লিমা রয়েছে। তন্নিষ্ঠা, এই মুহূর্তে বড় খবরে আমরা নজর রাখি। ইডি ভার্সেস মমতার সংঘাত, আইনি লড়াই কি এবার সুপ্রিম কোর্টে? এই মুহূর্তে বড় প্রশ্ন, তার কারণ আইপ্যাক কাণ্ডে এবার সুপ্রিম কোর্টে যেতে পারে ইডি, এই সম্ভাবনাই এই মুহূর্তে সামনে আসছে। মামলা নিয়ে আজকে চূড়ান্ত সিদ্ধান্ত কি নিতে পারে কেন্দ্রীয় এজেন্সি? সূত্র মারফত কি কি খবর রয়েছে আমাদের কাছে, সরাসরি আমাদের রিপোর্টার জ্যোতির্ময় কর্মকার জানাবেন। জ্যোতির্ময়, দেখো, গতকাল যখন কলকাতা হাইকোর্টে শুনানি চলছিল, গতকাল গন্ডগোলের জেরে সেই শুনানি স্থগিত হয়ে যায়। আগামী 14ই জানুয়ারি পরবর্তী শুনানি রয়েছে। সেই সময় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে বারবার ধরে আবেদন করা হয় যে জরুরি শুনানি করা হোক, এবং তাদের এই আবেদন কোনোভাবেই গুরুত্ব দেওয়া হয়নি। স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টে এই মুহূর্তে আসার একটা সম্ভাবনা ইডির জন্য অত্যন্ত রয়েছে, এবং যেদিকে আমাদের নজর থাকছে যে যেহেতু যে বিষয় নিয়ে তদন্ত চলছে, অর্থাৎ কোল স্ক্যাম, এবং এই কোল স্ক্যামে একাধিক রাজ্যের ইস্যু জড়িত রয়েছে। যখনই মাল্টি স্টেট ইস্যু হয় তখনই তা দিল্লি হাইকোর্টের নিয়ন্ত্রণাধীন বা দিল্লি হাইকোর্টের জুরিসডিকশনের মধ্যে থাকে। স্বাভাবিকভাবেই এক্ষেত্রে যখন কলকাতা হাইকোর্টে শুনানি চলছে, আলাদা করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ না হয়ে সরাসরিভাবে ইডির সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার। আর সেই কারণেই রাজ্য সরকার তারা একটি ক্যাভিয়েট ফাইল করেছে। আর এই জায়গাটাই যথেষ্ট গুরুত্বপূর্ণ রাজ্য সরকারের এক্ষেত্রে ইনভলভ হওয়া। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রতীক জৈনের বাড়িতে বা অফিসে পৌঁছে যান, তারপরে তিনি দাবি করেন যে তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে তিনি সেখানে গিয়েছিলেন। এবারে যখন রাজ্য সরকারের তরফ থেকে এই ক্যাভিয়েট ফাইল করা হচ্ছে, সরাসরিভাবে প্রশাসনিকভাবে যে কেন্দ্রের বিরুদ্ধে বা কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে লড়াইতে মমতা বন্দ্যোপাধ্যায় নামছেন, সেই বিষয়টি স্পষ্ট। ইডির যে অভিযোগ, সেই অভিযোগে স্পষ্টভাবে বলা হয়েছে যে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ হাতিয়ে নিয়ে চলে গিয়েছেন। স্বাভাবিকভাবেই যখন পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছে ইডি, তখন সেই পুলিশ প্রশাসনকে প্রোটেক্ট করার জন্যই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করা হয়েছে রাজ্য সরকারের তরফে, এমনটাই আইনজীবীরা ব্যাখ্যা করছে। সোমবার কোর্ট খুললে পরে এই আদৌ ইডির তরফ থেকে কোনো রকম মামলা করা হয় কিনা বা এই বিষয়ে কোনো রকম মেনশন করা হয় কিনা, সেই বিষয়টি আমাদের সামনে স্পষ্ট। একেবারে নজর থাকবে। এখানে তো মমতা ব্যানার্জি ভাবেন যে আদালত, পুলিশ প্রশাসন, বুদ্ধিজীবী সবাইকে হাতের মুঠোয় রাখবেন, এবং এর আগেও আমরা দেখেছি বিচারপতি বাড়ির পোস্টার পড়েছে কিন্তু কেউ অ্যারেস্ট হয়নি, হেকেল করা হয়েছে। সুতরাং সুপ্রিম কোর্টে যাচ্ছেন, এটা ইডির বিষয়, ইডি অবশ্যই যাবেন। কিন্তু আমার তো মনে হয় যে মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করা দরকার। এই ধরনের একজন চিফ মিনিস্টার, যে চিফ মিনিস্টার আগে হচ্ছে ভারতবর্ষের নাগরিক, সে নিজেকে মনে করতে পারে না যে তিনি আইন বা মানে সরকারি যে কাজ চলছে সেখানে উনি বাধা দেবেন আর ওনাকে কিছু করতে দেওয়া যাবে না। উনি তো আইনের বাইরে নয়। দেখুন, গতকাল হাইকোর্টের সংঘাত মামলার শুনানি ছিল, কিন্তু সেখানে একটা বিশৃঙ্খলা লক্ষ্য করা গেল। এবার প্রশ্ন উঠছে যে এই বিশৃঙ্খলা কি পূর্ব পরিকল্পিত? শুভেন্দু অধিকারীর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তৃণমূলের লিগ্যাল সেলের হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশটে লেখা কোড নাম্বার 5-এ সবাই চলে আসুন। আদালত চত্বরে তুমুল হট্টগোলে এজলাস ছেড়ে বেরিয়ে যান বিচারপতি শুভ্রা ঘোষ। পিছিয়ে যায় মামলা। বিচার ব্যবস্থার উপর, সংবিধানের উপর হামলা। মুখ্যমন্ত্রী, ডিজি সকলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত, তোপ বিরোধী দলনেতা। लीगल सेल ने सब किया, ये सीधा सीधा जुडिशियरी के ऊपर, कॉन्स्टिट्यूशन के ऊपर हमला है। ईडी की ओर से जो कोर्ट में आज पिटीशन किया, वो बहुत सही पिटीशन है। सबका सीसीटीवी और वीडियो फुटेज में आया है। इसके ऊपर सख्त कार्रवाई होना चाहिए, और एनफोर्समेंट डायरेक्टरेट एक कानूनी संस्था है, उनकी काम पर जो इंटरफेरेंस किया, इसका कानून ममता बनर्जी, राजीव कुमार और जो काल इंटरफेयर किया, उनके खिलाफ भी कार्रवाई होना चाहिए।
বড় মামলায় সব আইনজীবীদের ডেকে পাঠানোর রেওয়াজ আছে, সেভাবেই ডাকা হয়েছিল। টিভি9 বাংলার দাবি তৃণমূলের লিগাল সেলের কনভেনারের। আমরা তো দেখেছি, আমি যেটা করেছি যে আমাদের ম্যাটারটা আছে, কল্যাণদা অ্যাপিয়ার করে, অভিষেক বন্ধুর সঙ্গে আসবে, আমরা যেমন অ্যাপিয়ার করি তেমন অ্যাপিয়ার করি আমরা। কিন্তু এখানে তো কারোর সঙ্গে কাউকে, আমি আমার গ্রুপে লিখেছি তো এটা, কিন্তু সবসময় তো করি, আজ তো নয়, আজ বরাবরই 19 সাল থেকে তো করে আসছি এটা আমরা, যে আমাদের ইনফর্ম করি আমাদের গ্রুপকে যে আপনারা আসুন, ম্যাটারটা হবে এখানে। ওই যারা সিনিয়র তারা ঢোকে, যারা জুনিয়র তারা ঢুকতে পারে না, তারা বাইরে থাকে, তারা আমরা কি শুনি ব্যাপারটা আমরা। এটা যারা করছে তারা উদ্দেশ্য প্রণীত হয়ে করছে, এটা আমি আমার গ্রুপে দিয়েছি, কোন গ্রুপে তো দিইনি এটা আমরা। উদ্দেশ্য প্রণীত হবে বিজেপি এবং সিপিএম, আমাদের অভ্যন্তরীণ ব্যাপারকে নিয়ে এইভাবে করার তো কোনো মানে হয় না। এটা মেলান ছাড়া কি এটা উদ্দেশ্য প্রণীত হবে। আমি আবার তো কালকে দেবো, আমি আমার যেদিন ম্যাটার থাকবে, এটা আমাদের সিস্টেম, এটা আমাদের যে আমাদের লয়ারদের ইনফর্ম করে যে ম্যাটারটা ওখানে আছে, যাদের সম্ভব তারা আসবে, আর যাদের নিজেদের ম্যাটার আছে তারা নিজেদের ম্যাটার করবে। সম্পূর্ণ পরিকল্পিতভাবে সেখানে চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়কে বসিয়ে এই যে টোটাল আনার্কি, সম্মানীয় বিচারপতি আনার্কি করলেই মানে ঘাড় ধরে বার করে দেওয়া উচিত ছিল ওই কোর্টরুম থেকে। যেদিকে মমতা ব্যানার্জি নিয়ে যাচ্ছেন, আশা করি এখন বাংলার মানুষ তারা বুঝতে পারছে যে কোন দিকে এই পশ্চিমবঙ্গকে মমতা ব্যানার্জি নিয়ে যাচ্ছেন। লিগাল সেলের প্রতি, আইটি সেলের প্রতি তার তো রাগ আগাগোড়াই। দেখুন, শুভেন্দুবাবু কখন কি বলেন নিজেও জানেন না। একদিকে ইডি তার স্টেটমেন্টে লিখেছেন যে আমরা কোনো ডকুমেন্ট সিজ করতে পারিনি, অথচ কালকে শুভেন্দুবাবু যে প্রেস কনফারেন্স করেছেন, আপনারাও দেখিয়েছেন সেটা, সেখানে উনি স্পষ্ট করে বলেছেন মমতা ব্যানার্জি কিছুই নিয়ে যেতে পারেননি, সবই কপি রয়ে গেছে। তো একদিকে তিনি বলছেন সব কপি রয়ে গেছে, একদিকে কেন্দ্রীয় সরকারের এজেন্সি ওপেন লিখিত কোর্টে বলছে আমরা কোনো কিছু আনতে পারিনি। তাহলে কোনটা সত্যি? তাহলে কি সত্যি ইডি ডকুমেন্ট চুরি করে শুভেন্দুকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, তাই শুভেন্দু অধিকারী জানেন যে ডকুমেন্ট পাওয়া গেছে, অথচ অফিসিয়ালি ইডি বলছে কিছু পাওয়া যায়নি? তাহলে তো আমাদের অভিযোগই সত্যি। আর এই জিনিসগুলো যদি এটাই উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে স্বাভাবিকভাবেই শুনানি পিছনে তার গায়ে জ্বালা ধরবে। গতকাল থেকে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে হাইকোর্টে ইডি যে মামলা হয়েছিল সেই মামলার শুনানি হলো না, তার কারণ কোর্টরুমে ভিড় হয়েছিল, এজলাসের পরিবেশ শুনানির উপযোগী ছিল না, তাই বাধ্য হয়ে আদালত মুলতবি করা হয়, জানিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ। আমি আমাদের রিপোর্টার শ্রাবন্তীর কাছ থেকে জানার চেষ্টা করবো আরো ডিটেলে শুভ্রা ঘোষ ঠিক কি কি বলেছেন। শ্রাবন্তী, শ্রাবন্তী শোনা যাচ্ছে? আর একবার যোগাযোগ করার চেষ্টা করব, কারণ গতকাল কোর্টরুমে ঠিক কি হয়েছিল, বিচারপতি শুভ্রা ঘোষ ঠিক কি কি বলেছেন, আমরা এটাই জানার চেষ্টা করব শ্রাবন্তী শাহর কাছ থেকে। শ্রাবন্তী, দেখো, বিচারপতি পরিষ্কারভাবে বলেছেন যে যেরকম ভাবে অশান্ত পরিবেশ তৈরি হয়েছিল তাতে আর কোনো মামলা শোনার পরিস্থিতি ছিল না, যার ফলে তিনি বাধ্য হয়ে মুলতবি করে দিচ্ছেন। এবং এই মামলা যখন শুরু হচ্ছিল তার আগেই যত পরিমাণ প্রচুর লয়াররা তারা এসে ভিড় জমান, ইন্টার্নরা আছেন। একসময় বর্ষিয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি অনুরোধও করেন সবাইকে ঘর থেকে বেরিয়ে যেতে, কিন্তু এই যে এজলাস থেকে বেরিয়ে যাওয়া এবং একদলের ফের এজলাসের মধ্যে প্রবেশ, এই এত বেশি গন্ডগোল হয়, বিচারপতি জায়গা ছেড়ে উঠে যান এবং তিনি তার নির্দেশের যে কপি সেখানেও তিনি বলেছেন যে এই মুলতবি কেন তিনি করছেন, তার কারণ অত্যন্ত গন্ডগোল হয়েছিল। কার্যত বলা যেতে পারে নজিরবিহীন গোটা মামলাই এর জন্য মুলতবি হয়ে যায়। ধন্যবাদ। আর এই মুহূর্তে আরো আছে ব্রেকিং নিউজ আসছে, আপনাদেরকে জানিয়ে রাখি তল্লাশি সংঘাতের মধ্যে আইপ্যাক কাণ্ডে জিজ্ঞাসাবাদ শুরু কলকাতা পুলিশের। প্রতীক জেনের বাড়ির পরিচারিকা, নিরাপত্তা রক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানতে পারা যাচ্ছে। সিজার মন্ডল আমাদের চিফ রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, ঠিক কোন কোন বিষয়গুলো জানতে চাওয়া হচ্ছে তাদের থেকে? দেখো, আমরা জানি যে ইতিমধ্যে শেক্সপিয়ার সরণি থানায় এই ঘটনা নিয়ে দুটো এফআইআর রুজু হয়েছে, তার মধ্যে একটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা আর একটি পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা করা, এবং তার ভিত্তিতেই কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ এবং তারা এটাই জানার চেষ্টা করছে ঘটনাক্রম, এবং ঘটনাক্রম জানবার জন্যই প্রতীক জৈনের পরিচারিকা এবং ওই যে বহুতল, সেই বহুতলের যে নিরাপত্তা রক্ষীরা যারা প্রথম দরজা খুলে দিয়েছিলেন, ইডি কখন পৌঁছায়, ইডি আধিকারিকরা তারপরে কি করেন, তারপরে প্রতীক জৈনের ফ্ল্যাটে যাওয়ার পর সেখানে দরজা খুলে দিয়েছিলেন পরিচারিকা
পরিচারিকা, তিনি প্রথম কি দেখেন, তারপরে ঘটনাক্রম কি হয়, এই গোটা বিষয়গুলো অর্থাৎ তাদের সাক্ষ্য প্রমাণ এবং তাদের বয়ান রেকর্ড করার পর্ব চলছে। ইতিমধ্যেই ওই বাড়ির যে সিসি ক্যামেরা ফুটেজ এবং ডিভিআর সেগুলোকে বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ এবং তারা তদন্তের জন্য প্রয়োজনীয় আরো যাদেরকে মনে করছে, যেমন ওই বিল্ডিং এর ফ্যাসিলিটি ম্যানেজার থেকে শুরু করে যারা এই গোটা ঘটনার সাক্ষী, তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য বা তাদের বয়ান রেকর্ড করবার জন্য নোটিশ পাঠাচ্ছেন। বেশ, ধন্যবাদ। তল্লাশির সংঘাত নিয়ে কলকাতা পুলিশের তৎপরতার মধ্যেই পাল্টা দাবি করছে ইডি। তল্লাশিতে খালি হাতে ফিরলেও আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তদন্তে বাধা দেওয়ার বড় প্রমাণ ইডির হাতে, এমনটা দাবি কেন্দ্রীয় এজেন্সির। আরো একবার জানিয়ে রাখবো, তল্লাশির সংঘাত নিয়ে কলকাতা পুলিশের তৎপরতার মধ্যেই এবার পাল্টা দাবি করছে ইডি। তল্লাশিতে খালি হাতে ফিরলেও আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তদন্তে বাধা দেওয়ার বড় একটা প্রমাণ ইডির হাতে রয়েছে। কি রয়েছে তাতে, সূত্র মারফত কি কি খবর এসছে আমাদের রিপোর্টার সুজয়ের কাছ থেকে জানার চেষ্টা করি। সুজয়, দেখো, যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে মূলত দুটো ভিডিও ফুটেজ যেটা ইডি তদন্তকারীদের কাছে তারা মনে করছেন এটা একটা বড় অস্ত্র হতে পারে। তার কারণ তারা দুটো ভিডিও ফুটেজ যেটা তারা সংগ্রহ করতে পেরেছেন, যেটা তারা রেকর্ড করতে পেরেছেন, তার একটি ভিডিও ফুটেজে এক পুলিশ কর্তাকে একজন সিআরপিএফ জওয়ানকে ধাক্কা দিতে দেখা গিয়েছে। তার পাশাপাশি প্রতীক জৈনের বাড়ির ভেতরে বচসা, সেটাও তারা রেকর্ড করতে পেরেছেন। দুটো ভিডিও ফুটেজ তারা ইতিমধ্যে তাদের কাছে রয়েছে এবং যেটা তারা তদন্তের স্বার্থে আদালত কিংবা কোনো এজেন্সি, আদালত যাকে তদন্ত করতে দেবে, ইতিমধ্যে ইডি যেমন সিবিআই তদন্তের দাবি করেছে, তাহলে সেই ভিডিও ফুটেজ তারা দিতে প্রস্তুত। এই ভিডিও ফুটেজ কিন্তু মূলত প্রতীক জৈনের যে বাড়ি, শেক্সপিয়ার সরণিতে তার যে বাড়ি, সেখানে তল্লাশির সময়তে যেটা তারা দাবি করছেন, প্রতীক জৈনের বাড়িতে তারা যখন তল্লাশি চালাচ্ছিলেন এই কয়লা পাচার মামলায়, সেইখানেই তাদের সঙ্গে পুলিশের সঙ্গে একটা প্রাথমিক বচসা হয়েছিল এবং সেই সময় এক পুলিশ কর্তা কর্তব্যরত যে জওয়ান তাকে ধাক্কা দিয়েছেন বলে ইডি দাবি করছে। তারা দাবি করছে ওই ভিডিও ফুটেজের উপর ভিত্তি করেই তাদের দাবি যে তাদের কাছে সেই ভিডিও ফুটেজে স্পষ্ট প্রমাণ রয়েছে। তার পাশাপাশি বচসারও বেশ কিছু ভিডিও ফুটেজ তারা রাখতে পেরেছেন। ফলে মামলা কত দিকে গড়ায়, পরবর্তীতে তদন্ত কোন দিকে গড়ায়, সেই দিকেই তারা তাকিয়ে রয়েছেন এবং আর তারা অপেক্ষা করছেন কলকাতা হাইকোর্টের পরবর্তী সিদ্ধান্তের উপর, যেটা আগামী 14 তারিখ পরবর্তী শুনানি রয়েছে। ইডি ইতিমধ্যেই সিবিআই তদন্তের দাবি করে রেখেছে এবং আদালতেও কিন্তু তারা এই বিষয়টি সামনে আনতে চায় যে তাদের কাছে যথেষ্ট পোক্ত প্রমাণ রয়েছে, যেটা ভিডিও ফুটেজ মারফত প্রমাণ। সেখানে উপস্থিত একজন মোবাইলে সেই ভিডিও ফুটেজ রেকর্ড করতে সক্ষম হয়েছিলেন, যে ভিডিও ফুটেজ তারা ইতিমধ্যেই নিজেরা প্রিজার্ভ করে রেখে দিয়েছেন, সেই ফুটেজটাকে তারা হিসেবে ব্যবহার করতে চায়। ফলে তদন্তে গিয়ে রয়েছে মানে ইডি তরফে এটা প্রমাণ করা সহজ হবে যে তাদেরকে তদন্তে বাধা দেওয়া হয়েছে, তাই তো? একেবারে দেখো, সংবাদ মাধ্যমকে যেখানে তল্লাশি হচ্ছিল সেখানে অ্যালাউ করা হয়নি। সংবাদ মাধ্যম সেখানে কোনো ভিতরকার ভিডিও ফুটেজ রেকর্ড করতে পারেনি, কিন্তু ভেতরে কি হয়েছিল তারা ইতিমধ্যেই বিবৃতি দিয়ে জানিয়েছে। কিন্তু বিবৃতি ছাড়াও তাদের কাছে এই যে ভিডিও ফুটেজ, দুটো ভিডিও ফুটেজ, সেটা একটা বড় প্রমাণ হতে পারে বলে তদন্তকারীরা মনে করছেন। যে প্রমাণে দেখা যাচ্ছে যে যেটা তারা অভিযোগ করেছেন প্রেস বিবৃতিতে, যে তাদেরকে বাধা দেওয়া হয়েছে এবং সেই বাধা এবং সেই বচসা, ধাক্কাধাক্কিরও ফুটেজ তারা মোবাইলে রেকর্ড করতে পেরেছেন। এখন দেখার কলকাতা হাইকোর্ট আগামী 14 তারিখ শুনানির পর তদন্তের বিষয়টি, যেহেতু তারা দাবি করেছে সিবিআই তদন্ত ভার সিবিআই হাতে তুলে দেয় কিনা। যদি আদালত যা নির্দেশ দেবে সেই অনুযায়ী কি হয়। কিন্তু দর্শকদের আরো একবার এই বড় খবরটা জানিয়ে রাখতে চাইবো, তল্লাশি সংঘাত নিয়ে কলকাতা পুলিশের তৎপরতার মধ্যেই এবার ইডির তরফে পাল্টা দাবি করা হচ্ছে। তল্লাশিতে খালি হাতে ফিরলেও কিন্তু আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তদন্তে বাধা দেওয়ার একটা বড় প্রমাণ ইডির হাতে রয়েছে। এটা কেন্দ্রীয় এজেন্সির তরফে দাবি করা হয়েছে। প্রতীকের বাড়িতে তদন্তে পুলিশি বাধার দুটি ভিডিও ফুটেজ এই মুহূর্তে ইডির কাছে রয়েছে। নিজের রাজনৈতিক স্বার্থে পুলিশকে ব্যবহার মমতা বন্দ্যোপাধ্যায়। বেসরকারি সংস্থার অফিসে এমন কি নথি ছিল যে সেটা লুট করতে হলো? আক্রমণে বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। কয়লা দুর্নীতি মামলার তদন্তে কোনো নথির প্রয়োজন হলে ইডির সেটা চাইতে পারতো। এভাবে যাওয়ার কি দরকার ছিল? মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সওয়াল কংগ্রেস নেতা ও আইনজীবী কপিল সিব্বলের। भारत के इतिहास में आज तक ये दृश्य किसी भी भारतीय ने नहीं देखा, जब एक प्रदेश की मुख्यमंत्री जहां पर हवाला के घोटाला की रेड चल रही हो, वहां घोटालेबाजों को बचाने के लिए स्वयं पुलिस के साथ उपस्थित हो।
ऐसा क्या खास है उस फाइल में? प्रश्न ये उठता है कि अगर वो एक प्राइवेट कंपनी है तो फिर वो कौन सा दस्तावेज है प्राइवेट कंपनी के पास जो ममता बंदोपाध्याय को लगता है उनका अपना दस्तावेज है? अगर एक प्राइवेट कंपनी है तो उस प्राइवेट कंपनी में ममता बंदोपाध्याय की मदद करने के लिए पुलिस क्यों पहुंचती है? That Mamata Bandyopadhyay misuses state instruments for her personal political gain has been proved by Mamata Bandyopadhyay herself. ये तो पता है इन्वेस्टिगेट क्या कर रहे थे, तभी पता चलेगा ना कि कैसे इंटरफियर किया। अगर उनको दस्तावेज चाहिए थे कोल स्कैम के, यही है ना, अखबार में तो यही है, ठीक है ना, तो फिर उनको पूछना चाहिए था कि आप मुझे बताइए, आप मुझे एक्सेस दीजिए से आपके कंप्यूटर से, हम कुछ ले नहीं जाएंगे, हम पता करेंगे, देखेंगे अगर इसमें कोल स्कैम की बात है वो हमें दीजिए, आप कर सकते हैं। এজেন্সির বিরুদ্ধে তোপ অসিত মজুমদারের। যারা প্রার্থী হবেন বা যাদের প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের বাড়িতেও ইডি রেডে চক্রান্ত ছিল। ফাইল দলের গোপন কর্মসূচি তা চুরি করতে এসেছিল। ভোট এগোলেই ইডি সিবিআই এর চাপ বাড়বে, তোপ চুচুড়ার তৃণমূল বিধায়কের। ফাইল একটা দলের গোপন কর্মসূচি, একটা দল তার স্ট্র্যাটেজি নির্বাচনী তৈরি করছে। সেই ফাইল যদি কেউ রাতের অন্ধকারে চুরি করতে আসে তার কাছ থেকে তো ছেড়তেই হবেই। এদের ধান্দা কি ছিল? যারা প্রার্থী হবে তাদের ইডি দিয়ে আবার রেড করবে, যে প্রার্থীগুলো দাঁড়াবে বা দাঁড়াবার সম্ভাবনা আছে তাদের বাড়ি একটা করে ইডি রেড করিয়ে দেবে, মানুষকে বলবে এই তো ইডি রেড হচ্ছে। সেই আশা পূর্ণ হয়নি, মমতা ব্যানার্জি জল ঢেলে দিয়েছে, যার জন্য ওদের বিষোদ্গার হচ্ছে। এও বলছে প্রার্থী, ও বলছে প্রার্থী লিস্ট। আমি বলছি যে প্রার্থীর লিস্ট একটা বেসরকারি কোম্পানির হাতে কেন? তাহলে শুভেন্দু বাবু যে চিরকাল বলতেন তৃণমূল একটা কোম্পানি, আজকে তো সেটা প্রমাণ হচ্ছে। এইসব অসিত মজুমদার এরা কি বললো না বললো, এইসব কথার কোনো উত্তর হয় না। বাংলায় কোনো কিছুই সিস্টেমে নেই, কেউ সুরক্ষিত নন, চোর লুটেরাদের সরকার হয়ে গিয়েছে। তৃণমূলকে তোপ দিলীপ ঘোষের। কোর্টে শুনানি করতে দেওয়া হচ্ছে না। বাংলাদেশের মতো পরিস্থিতি এ রাজ্যেও হচ্ছে। তৃণমূল সরকারের বিদায় হবে দাবি বিজেপি নেতার। বাংলায় কোনো কিছুই আজকে সিস্টেমে নেই, আর কেউ সুরক্ষিত নয়। যদি ইডির রেড হচ্ছে, মুখ্যমন্ত্রী চলে যান সেখানে, ফাইল ছিনিয়ে নিয়ে আসেন, তার সঙ্গে চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে পুলিশ কমিশনার থেকে আরম্ভ করে সবাই চলে গেছে, পুরো সরকার চলে গেছে। তো পুরো সরকারটাই এখন লুটেরাদের সরকার, চোরেদের সরকার হয়ে গেছে আর ডাকাতদের হয়ে গেছে। নাহলে আদালতে পর্যন্ত হামলা এর আগেও দেখেছি, শুনানি করতে দেওয়া হয়নি, চিৎকার চেঁচামেচি করে বিচারককে ঘেরাও করা হয়েছে। তো ভারতবর্ষের কোথাও এই দৃশ্য দেখি না আমরা। এই যে গণ্ডগোল, এই যে লুটপাট বাংলাদেশে যা চলছে, ওখানে বাড়িঘর লুট, আগুন লাগিয়ে দিচ্ছেন সরকারি সম্পত্তিতে, এখানেও ধীরে ধীরে সেই পরিস্থিতি হবেই। আর যেটা যত বাড়বে তত তাড়াতাড়ি বিদায় হবে। যখন শুভেন্দু অধিকারী অমিত শাহর পা ধরে বললেন আমাকে ইডি সিবিআই থেকে বাঁচান, আর পাশ থেকে কৈলাস বিজয় বর্গিয়া বললেন হো জায়গা কোই বাত নেই হাম লোগ হ্যায় না, তখন তো দিলীপ বাবু আমার পাশে বসে বললেন দলটার 12টা বেজে গেল, অর্থাৎ বাংলা বিজেপি। সেটা কি ভুলে গেছেন? আর সেই শুভেন্দুর সঙ্গে গায়ে গা মিশিয়ে যে নারদা সারদার লোক, তার সঙ্গে গা মিশিয়ে আজকে রাজনীতি করছেন দিলীপ বাবু, আর বড় বড় মানে বুকুনি দিচ্ছেন, বড় বড় কথা বলছেন। আইপ্যাক কাণ্ডে বিজেপির বিক্ষোভ। বিধাননগর পুলিশ কমিশনারেটের সামনে বিক্ষোভ। পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে বিক্ষোভ বিজেপির, যে ছবি এই মুহূর্তে দেখছেন সরাসরি। বিধাননগর পুলিশ জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। এই বিধাননগর সিপি জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। অনৈতিকভাবে কেন ইডির কাছে হস্তক্ষেপ করা কেন হলো? মুখ্যমন্ত্রী
বিধাননগর পুলিশ কমিশন শুদ্ধিকরণ হবে, শুদ্ধিকরণ দরকার। মুখ্যমন্ত্রী হিসেবে না, তৃণমূলের চেয়ারপারসনকে পাহারা দিতে গেছিল, সেই জন্য গোবর জল গঙ্গা জল নিয়ে এই তৃণমূলের পুলিশ কমিশনার যেটা আছে তৃণমূলের পদলেহন করছে, তৃণমূলের দলদাস, তৃণমূলের দলীয় ক্যাডার হিসেবে কাজ করছে পুলিশ প্রশাসন। কেন এটা? জনগণের সেবা সুরক্ষা না দিয়ে তৃণমূলকে সেবা সুরক্ষা দিচ্ছে, কেন এটা? পুলিশ হচ্ছে আমাদের রক্ষাকর্তা, এটাই আমরা জানি, কিন্তু আজকে সেই রক্ষক যিনি তিনি ভক্ষক হয়ে যাচ্ছেন। সেই জন্য আমাদের মানে এই আজকে যে কর্মসূচি নিয়েছি যে আমরা পুলিশকে এই গঙ্গা জল এবং গোবর জল দিয়ে, যেমন আমরা হিন্দুরা সনাতন ধর্মের শুদ্ধিকরণ আমরা জানি, গঙ্গা জল একটা শুদ্ধ জিনিস, সেই জিনিস নিয়ে আজকে আমরা শুদ্ধিকরণ করব। আর এই মুহূর্তে একটা চাঞ্চল্যকর খবর আসছে। এসআইআর এর মধ্যেই বিজেপির বুথ সভাপতি তথা বিএলএ-কে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। গভীর রাতে আগুন ধরিয়ে দেওয়া হয় সুজিত বিশ্বাসের বাড়িতে। কথা বলবো অনন্ত, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। অনন্ত, এ তো গুরুতর অভিযোগ। একদমই গুরুতর অভিযোগ। বিজেপির বুথ সভাপতি ৭৭ নম্বর বুথ জগদ্দল বিধানসভা, এই জগদ্দল বিধানসভায় ৭৭ নম্বর বুথ সুজিত বিশ্বাস, গতকাল গভীর রাতে তাকে পুড়িয়ে মারার চেষ্টা হয়। সুজিত বিশ্বাসের অভিযোগ, তার বাইকে থেকে পেট্রোল নিয়ে প্রথমে তার বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়, তারপর তার ঘরের চারিপাশে আগুন ধরিয়ে দেওয়া হয় যাতে বেরোতে না পারে। এরপর তিনি বাইরে থেকে তারা বেরিয়ে এসে তারা জল দিয়ে আগুন নেভায়। আজকে এই ঘটনার পর এলাকায় কিন্তু যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে। জগদ্দলের বিধায়ক সোমনাথ রাম তার দাবি যে তৃণমূলের এমন কিছু হয়নি যে শাসক দল তারা এই কাজ করবে, তবে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটতে পারে। পাল্টা প্রিয়াঙ্কু পান্ডে বিজেপির নেতা, তার দাবি যে এই শব্দ কর্মী BLO-2 সুজিত বিশ্বাস, তাকে মেরে ফেললে এলাকায় সাংগঠনিকভাবে দুর্বল করা যাবে, এই মতলব নিয়েই তাকে পুড়িয়ে মারার চেষ্টা হয় এবং তার পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা হয়। থানায় তারা অভিযোগ জানিয়েছেন। এখনো যদিও কেউ এই ঘটনায় গ্রেপ্তার হয়নি, তবে এই ঘটনায় কিন্তু যথেষ্টই চাপা উত্তেজনা রয়েছে জগদ্দল উচ্চগড় এলাকায়। বেশ, নজর রাখো। ধন্যবাদ। কত লোক শত্রু আছে, শত্রুর অভাব নেই। আপনার ছেলে কি করে? আমার ছেলে বিজেপি করে। হ্যাঁ, আর অনেক দিনের থেকে আমার ছেলেকে সাথে ঝামেলা আসছে, অনেক দিনের থেকে। বাড়ি এসে দাঁড়িয়ে দিয়ে মারি যায়। কারা? পাড়ার লোক। কি করে তারা? কারা? কোন দলে? তারপর আমার ছোট ছেলেরা এসে গলায় কোপ মারতে গেছে, আমরা ধাক্কা খেই করতে গেছি, ওর বাবারা ধাক্কা মারি ফেলে দেয়, আবার ধাক্কা মারি ফেলে দিল। এর আগে একবার আমাদের উপর হামলা হয়েছিল আর ভাইকে কোপ মেরেছিল, এবার আমাদেরকে জ্যান্ত পুড়িয়ে মারার প্ল্যান করেছিল। কি করে বুঝলেন? কি করে বুঝলেন? মানে আগুন ধরিয়েছে পেট্রোল জিডিয়ে, তার মানে কি? কখন? রাত্রি 2টোর সময়। কি হয়েছিল? আগুন ধরে দিয়েছিল। কোথায়? এই যে গাড়ি পুড়ে গেছে, এইখানে পুড়ে গেছে। রাগ আছে, আগের থেকে আমাদের উপর রাগ আছে। কেন? কেন? ওই যে আগে মারতে এসেছিল, বিজেপি পার্টি করি আমি, ওরা তৃণমূল করে, এটাই। বিজেপি করেন বলে? আমি বিজেপি করি, হ্যাঁ বিজেপি করি বলেই আমাদের উপর টার্গেট। বিএলএটির বাড়িতে আগুন লাগানো কারণ আছে? বিএলএটির বাড়িতে আগুন লাগানোর কোনো প্রশ্নই ওঠে না। বিএলএর বাড়িতে এই তো একটা বোঝবুঝ কথাবার্তা, মিথ্যে আরোপ। আমাদের তরফ থেকে এরকম ধরনের কিছু হয়নি। এত সুন্দরভাবে এসআইআর করেছি আমরা, তো কোথাও কোনো গন্ডগোল বা কোনো কিছুই হয়নি। এসআইআর এর শেষ পর্বে এক ARO ইস্তফা ঘিরে শোরগোল। বহু প্রান্তিক মানুষের নাম বাদ পড়বে, দায় নিতে চাই না, বেইমানির ভাগিদার হব না, মন্তব্য বাগনানের পদত্যাগী ARO। বাগনান 2 নম্বর ব্লকের ARO মৌসুম মণ্ডল ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন। কাজ করতে অসুবিধা বলতে যে এটা যেটা দেওয়া হয়েছে সেটা করা বাস্তবিক পক্ষে সম্ভব। কিন্তু কোনো কি রাজনৈতিক দলের প্রেশার বা কোনো রাজনৈতিক দলের প্রেশার নেই। সমস্ত বিএলও প্রত্যেকটা দলেরই আমাদের কাছে এসছে, তারা আমরা কাজে নিয়েছি, তাদের কোনো অসুবিধা নেই, প্রত্যেকের সাথে আমাদের সুসম্পর্ক আছে, কারোর সাথে। নতুন করে যে হেয়ারিং এটা এতে কি কোনো সমস্যা হচ্ছে? এতে সমস্যা হচ্ছে না, মানে হবে আর এই জন্যই আর কি সমস্যা হবে। মানে ব্যাপারটা হচ্ছে যে ওই যে পরিমাণে এসছে সেই পরিমাণ করাও সম্ভব নয়, আর খুব সূক্ষ্ম ভুল, ছোট ভুল ও করতে গিয়ে খুব সমস্যা, মানে টাকা দেখে ওই কাজ করা ইম্পসিবল। আচ্ছা, কোনো কি প্রেসার দেওয়া হচ্ছে আপনাকে যে কোনো বাংলাদেশি নাম ফাম তোলার জন্য বা কোনো কিছু? না, বাংলাদেশি হাওড়ায় কোথাও কোনো রাজনৈতিক দলের প্রেশার আছে কিছু? বাগনানে বাংলাদেশির কোনো গল্পই নেই। যেটা জানা গেছে, ব্লকের 24,000 ভোটারকে তথ্যগত অসঙ্গতির জন্য নোটিশ পাঠানো হয়েছে।
14 জানুয়ারি থেকে শুনানি শুরু হবে। নোটিশ পাওয়া ভোটারদের অধিকাংশই প্রান্তিক মানুষ। নেপথ্যে তৃণমূল কংগ্রেস, পুরোটাই নাটক, কটাক্ষ করছে বিজেপি। সবাই ধরা পড়ে যাবেন বুঝতে পেরেই এই আরও ছুতো খুঁজছেন। কটাক্ষ বিএলও ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল। অসম সরকার উনি হয়তো আশঙ্কা করছেন যে যখন এই যে 94 লক্ষ লোকের যে হিয়ারিংটা শুরু হবে আগামী সপ্তাহ থেকে, ঠিক তার আগে আগে তিনি কিন্তু পদত্যাগ করলেন। তিনি বুঝতে পেরেছেন এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি যেগুলো ধরা পড়ছে বা প্রয়োজনী লিঙ্ক যেগুলো করেছে, ভুয়ো প্রয়োজনী লিঙ্ক, সেগুলো কিন্তু সব বাদ যাবে এবং সেই সংখ্যাটা যথেষ্ট বেশি। কিছু সেন্সিটিভ এলাকাতে, বর্ডার ডিস্ট্রিক্টগুলো তো আছেই, সেখানে কিন্তু অনেক ভুয়ো প্রয়োজনী লিঙ্ক করেছে, সেগুলো কিন্তু ঠিক ধরা পড়ে যাবে এবং হিয়ারিংয়ে ছাঁটাই হবে তাদের। এটা তিনি বুঝতে পেরে গেছেন এবং এই দায়িত্ব তিনি নিতে চাইছেন না। আসল কথা মানে মানুষকে বঞ্চনা করা হচ্ছে, মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এইটা একটা ছুতো। আসল ছুতো হচ্ছে যে এই লোকগুলো ভুয়ো তথ্য দিয়ে ভোটার লিস্টে নাম তুলে এই সরকারকে দিনের পর দিন জিতিয়ে এসছে। এখন তিনি বুঝতে পেরেছেন এদেরকে আর ভোটার লিস্টে রাখা যাবে না, সেই জন্য তিনি দায়িত্ব নিতে চাইছেন না বলে তিনি সরে যাচ্ছেন। আচমকা ইস্তফা এই আরও রিলিজ করলো না কমিশন। ইসিআই সূত্রে দাবি কমিশন অনুমতি দিলে তবেই কিন্তু কাজ থেকে অব্যাহতি পাবে এই আরও। আমি কথা বলতে চাইবো শ্রাবন্তীর সঙ্গে, তার আগে আরও একবার আপনাদের জানিয়ে রাখতে চাইবো এই তথ্য। এই আরও যিনি ইস্তফা দিয়েছেন, যার বক্তব্য আপনাদেরকে আমরা শোনালাম একটু আগেই, যিনি কিনা বলছেন প্রান্তিক মানুষরা তাদেরকে ডেকে পাঠানো হয়েছে এই শুনানিতে, সেই সমস্ত কারণ দেখানো হচ্ছে, কিন্তু তাকে কিন্তু রিলিজ করলো না নির্বাচন কমিশন। ইসিআই সূত্রে যেটা দাবি করা হচ্ছে কমিশন অনুমতি দিলে তবেই কাজ থেকে অব্যাহতি পাবে এই আরও। মানে আমি কমিশন সূত্রে ঠিক কি কি বলা হয়েছে এটা একটু জানার চেষ্টা করবো শ্রাবন্তী সাহার কাছ থেকে। শ্রাবন্তী, দেখো, সরাসরি এরকম একটা চিঠি এবং তারপর পদত্যাগ করতে চাওয়া, অব্যাহতি চাওয়ার এইরকম ঘটনা প্রায় বিরল। তো যাই হোক, বর্তমান পরিস্থিতিতে ইআরও যে বক্তব্য সেটাতে আপাতত সমর্থন করছে না কমিশনের বক্তব্য হচ্ছে যে যদি সেই বক্তব্য যেটা রয়েছে যুক্তিসঙ্গত কোনো ভিত্তি নেই, সেক্ষেত্রে তিনি কমিশনকে জানাতে পারতেন। এবং যেহেতু রাজ্য সরকার মারফত তাকে রিক্রুট করা হয়েছে, তাই আগে থেকে রাজ্য সরকারের অনুমতি তাকে নিতে হবে। মানে এই মুহূর্তে অব্যাহতির কোনো প্রশ্ন নেই। তবে আরো একটি অপশন খোলা থাকছে কমিশন সূত্রে যেরকমটা খবর, যে যেহেতু তিনি সরাসরি এরকম অব্যাহতি পেয়েছেন এসআইআর কাজের মাঝখানে, কোথাও গিয়ে এসআইআর কে এটা সরাসরি হিউমিলিয়েট করা হচ্ছে এবং তার বিরুদ্ধে কড়া পদক্ষেপও নিতে পারে কমিশন। ধন্যবাদ শ্রাবন্তী। ঠিকই কয়েক হাজার, প্রায় 80,000-এর কাছাকাছি যে বুথ লেভেল অফিসাররা আছে, তাদের কিয়দংশ তৃণমূল কংগ্রেস বা শাসক দলের অনুগত এবং কিছু শাসক দলের ভয়ে তাদের নিজস্ব কাজ থেকে তারা অব্যাহতি চাইছেন। এই প্রসঙ্গে কোন ধরনের চাপ, ভয়, ভক্তি ইত্যাদি কাজ করেছে সেটা ব্যক্তিবিশেষ মানুষের পক্ষেই বলা সম্ভব। আচ্ছা, ইলেকশন কমিশনের কাজে সবসময় বিজেপি কেন মন্তব্য করে? তারা কি মনে করে আমরা হচ্ছি ইলেকশন কমিশনের বাবা? বাবা ধরা পড়ে যাবেন, সেখানে ইলেকশন কমিশনের টিম কি করছেন? তাদের সিস্টেমে কেন এত গলতি? কোন মুখে এইসব কথা বলছেন? প্রায়শ্চিত্ত করতে হবে গঙ্গায় ডুব দিয়ে, আর উল্টো সাঁতার দিয়ে বিহার হয়ে দিল্লি পালাতে হবে এই সমস্ত বিজেপি নেতাদের। এই মুহূর্তে চম্পাহাটির দিকে আরেকবার নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে ফের বাজি কারখানায় বিস্ফোরণ, এবং সেই বিস্ফোরণের তীব্রতা এতটাই যে একটা বাড়ির চাল উড়ে গেছে, একটা গাছ ঝলসে গেছে এবং বিস্ফোরণে গুরুতর জখম বাজি কারখানার 4 জন শ্রমিক, তার মধ্যে আশঙ্কাজনক আরো 2। আর এই মুহূর্তে একদম গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সত্যজিতের সঙ্গে সরাসরি কথা বলবো। সত্যজিৎ, এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ? ভয়াবহ ছবি আমরা সকাল থেকে দেখাচ্ছি। এই মুহূর্তে কি অবস্থা রয়েছে? কিভাবে এত বড় বিস্ফোরণ ঘটলো? স্থানীয় বাসিন্দারা কি বলছে? দেখো, এই মুহূর্তে যে ছবি দেখাবো, যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল ইতিমধ্যেই ঘিরে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বারুইপুর থানার পুলিশের পক্ষ থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে, ফরেনসিক টিম আসবে বলে কিন্তু জানতে পাচ্ছি। কিন্তু তোমার মাধ্যমে TV9 বাংলার দর্শকদের আমি ভয়াবহতার ছবি আরও একটু দেখাবো। যে বাড়ির ছবিটা দেখাচ্ছি আমরা এই মুহূর্তে, যে ছবিটা আমরা দেখাচ্ছি, সেইখানে একটি বাড়ি ছিল এবং কার্যত সেই বাড়ির কোনো রকম চিহ্ন নেই। একটি বাড়ি, সেখানে মজুর থাকতো
বিষাক্ত বাজি এবং সেই বাড়ির বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি যে সেই বাড়িটি সম্পূর্ণরূপে ভেঙে গেছে, মাটির সঙ্গে কিন্তু কার্যত সেই বাড়িটা মিশে গেছে এবং তুমি দেখতেই পাচ্ছ যে শুধুমাত্র সেই বাড়ির ভগ্নাবশেষ কিভাবে এদিক ওদিক ছড়িয়ে ছিটে রয়েছে। আমরা যতটুকু জানতে পারছি যে মোট যে 4 জন শ্রমিক এখানে আজকের কাজ করছিল, আজকের বিস্ফোরণের তীব্রতা ভয়াবহতা এতটাই বেশি ছিল যে 4 জন কার্যত সেখান থেকে চারদিকে ছিটিয়ে পড়ে এবং তাদেরকে কিন্তু গুরুতর আহত অবস্থায় কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে বেসরকারি হসপিটালে চিকিৎসার জন্য এবং তার পরবর্তীতেই বারুইপুর থানার বিরাট পুলিশ এখানে ঘটনাস্থলে এসছে। অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে তার চেষ্টা করছেন। দমকলের একটা ইঞ্জিন ইতিমধ্যে তারা এসছিল এবং আগুন নিয়ন্ত্রণে এনেছে। কিন্তু এই মুহূর্তের যে ছবি শুধুমাত্র এই ভগ্নাবশেষ নয়, পাশাপাশি আমি একটি ছবি দেখাবো যে পাশের আরও একটি কারখানা, সেখানের কারখানার যে বিভৎসতা, অর্থাৎ সেখানের যে বাজি ছিল এবং যেখানে যে অন্যান্য কাঠিবাজি সহ অন্যান্য যেগুলো মজুত করে রাখা হতো সেই ছবিটা আমি দেখাচ্ছি। দেখো যে এই মুহূর্তে যে সেই বাজির যে অংশ বিশেষগুলো দেখো যে একটা অংশ এখানে মজুত করা ছিল, অর্থাৎ এখান থেকে প্রায় 50 মিটার দূরত্বের কারখানা, সেটাতে বিস্ফোরণে উড়ে গেল সেই কারখানাটি এবং তার ভয়াবহতা তার তীব্রতা এতটাই বেশি যে আশেপাশের যে কারখানাগুলি ছিল সেই কারখানার বাজির অংশগুলির কি অবস্থা হয়েছে তুমি যদি দেখো এবং দর্শক যদি দেখে সহজেই বুঝতে পারবে, সহজে অনুমেয় বিষয়টা যে এই ভয়াবহতার তীব্রতা কতটা বেশি ছিল। শুধুমাত্র তাই নয়, সেই বাড়ি তো ভেঙে চলে গেছে, পাশাপাশি দেখো যে অন্য যে কারখানার অ্যাসবেস্টার, সেই অ্যাসবেস্টারও কিন্তু কার্যত ভেঙে গেছে। এটা পাশের একটি কারখানার ছবি আমি তোমাকে দেখাচ্ছি। ফলত বলা যেতে পারে যে এই 2024-এর একটি বাজি কারখানার বিস্ফোরণ হয়েছিল, সেখানে 2 জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল। আজকের যে সকালের ঘটনা সেখানে ইতিমধ্যেই 4 জন গুরুতর আহত এবং তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলেই কিন্তু আমরা জানতে পারছি। এবং যেটুকু তোমাকে আমি বলবো যে কারখানার সামনে যে কারখানায় ঘটনা ঘটেছে, যদি আমার চিত্র সাংবাদিক সমর যদি সেই ছবিটা দেখায় একবার, যে আমরা সামনের একটা পার্ট দেখলাম যেখানে বাজি মজুত করার ছিল, কিন্তু তার পরবর্তীতে অন্য যে পাশের কারখানাগুলি আছে সেই কারখানারও কিন্তু সেখানে প্রভাব পড়েছে, অর্থাৎ আগুন সেখানে ছিটিয়ে পড়েছিল এবং বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি, এতটাই ভয়াবহ ছিল। এখানে যতগুলি হারাল মূলত বাজি প্রস্তুত করে এবং সেখানে যে কারখানাগুলি আছে সেখানে অনেকগুলি কারখানা, মূলত অধিকাংশই কারখানা তারা সবুজ বাজি তৈরি করে বলেই কিন্তু এই মর্মে বিভিন্ন রকমের তারা অনুমতি পায় এবং আমরা যে কারখানার সামনে দাঁড়িয়ে আছি এই কারখানারও কিন্তু তারা অনুমতি ছিল বলেই কিন্তু আমরা জানতে পারছি। কিন্তু সেই অনুমতির বৈধতা কতদিনে ছিল, তার ডেট কি ওভার হয়ে গেছিল কিনা, কিংবা যে ক্রাইটেরিয়াতে বাজি প্রস্তুত করার জন্য তার অনুমতি ছিল তাছাড়া তা ব্যতীত গোপনে অন্য কোনো বাজি প্রস্তুত তারা করছিল কিনা, অন্য কোনো দাহ্য পদার্থ বা বারুদ তারা রেখেছিল কিনা, সেই সম্পূর্ণ বিষয়টি কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বারুইপুর চেক করে দেখা হয় না যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে, যে ক্রাইটেরিয়ার বেসিসে এই অনুমতি দেওয়া হয়েছে তারপর সেগুলো মানা হচ্ছে কিনা, এগুলো কাদের দায়িত্ব? একেবারে পুলিশ ইতিমধ্যেই, কারণ বেশ কিছুদিন আগেই বারুইপুর থানাতে নতুন আইসি এসছেন, তিনি ইতিমধ্যেই এই যে বিধান নস্করের কারখানা যার তত্ত্বাবধানে এই বাজি প্রস্তুত চলে, ইতিমধ্যেই সে কোথায় আছে এবং তার পরিবারের সদস্যরা বা এই যে বাজি প্রস্তুত কমিটি রয়েছে এই হারালে তাদের সঙ্গে কথা বলেই কিন্তু ইতিমধ্যে সেই কাগজপত্র আবার নতুন করে যাচাই করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং শুধু তাই মাত্র দেখো এই মুহূর্তে আমি যে ঘটনাস্থলে দাঁড়িয়ে আছি একদম যেখানে বিস্ফোরণ হয়েছে সেখানে, ফলত সেই জায়গাতে কার্যত ঘিরে রেখে দিয়েছে এবং তার আশেপাশে কোনো সাধারণ মানুষকে আসতে দিচ্ছে না। বেশ কিছু পুলিশ আধিকারিকরা সেখানে ছিলেন, তারাও কিন্তু অন্যত্র সরে গেছে। কিন্তু যে জায়গার এই ঘটনা আমি একবার সেটা যদি আরও স্পষ্ট করে দেখায় যে সেখানের যে বিভিন্ন রকম প্যাকেটিং, সেখানে যে কংক্রিটের দেয়াল ছিল সেই দেয়াল ভেঙে কত দূর পর্যন্ত ছড়িয়ে এসে পড়েছে তুমি দেখলে সহজেই বুঝতে পারবে। অর্থাৎ যে বাড়িতে বাজি রাখা ছিল, যেখানে বিস্ফোরণ ঘটেছিল, তার থেকে কোনোটা 30 মিটার কোনোটা 50 মিটার দূরে গিয়ে কার্যত সেই কংক্রিটের দেয়াল ভেঙে পড়েছে, সেখানে গিয়ে উড়ে কার্যত সেখানে চলে গেছে। এবং আমি যে ঘটনাস্থল থেকে প্রায় পুকুরের কাছাকাছি একটি জায়গাতে আমি চলে যাব, সেই পুকুরের কাছের জায়গাতে দেখো বাজি রাখার যে আসবাবপত্র এবং বারুদ রাখার যে সামগ্রিক একেবারে জঙ্গলের দিকটা পর্যন্ত কিন্তু চলে এসেছে এবং তুমি দেখো যে কত
কতটা তীব্র হলে, কতটা ভয়াবহ হলে এখনো পর্যন্ত সেই যে প্রস্তুতকারকের যে বিশেষ যে আসবাবপত্রগুলো ছিল সেই আসবাবপত্র কিন্তু এত দূর পর্যন্ত অর্থাৎ জঙ্গলের দিক পর্যন্ত চলে এসেছে। এবং এখানকার যে বিভৎস পরিস্থিতি, ইতিমধ্যেই সাধারণ মানুষ আতঙ্কে আছেন, সেই বিষয়টা আমি বলেছি। কিন্তু এখানকার যে ভয়াবহতা, কার্যত সেই ভয়াবহতা কতটা তীব্র এই ছবিতেই কিন্তু পরিষ্কার হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু বারুইপুর থানার পুলিশ আধিকারিকরা, আইসি নিজে উপস্থিত আছেন, তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, যারা এই পূজা এই যারা বাজি কমিটিতে আছেন তাদের সঙ্গে কথা বলছেন। কথা বলে এই যে তারামা ফায়ার্স অর্থাৎ বিধান নস্করের কারখানা, তার কাগজপত্র এখন ঠিক আছে কিনা, সে বাজি প্রস্তুতের পাশাপাশি নিয়ম বহির্ভূত কোনো বাজি প্রস্তুত করে কিনা সেই বিষয়টি সম্পূর্ণরূপে কিন্তু ইনভেস্টিগেশন করছেন। বক্তব্যগুলো এসছে এক এক করে শুনবো। বাস্ট হয়েছে যেরকম হয় ফায়ারটা হয়েছে। বাড়ি না, এটা বাড়ি না, এটা একটা ছোটো একটা পাঁচিল টাইপের নতুন দেওয়া, এটা বাড়ি না, এটা ছোটো একটা পাঁচিল টাইপের দেওয়া ছিল। এখন মোটামুটি তাদেরকে সব নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে। এখানে আমাদের সাদা মাদা চরকা আর আওয়াজ পাই, আওয়াজ পেয়ে খোঁজাখুঁজি করি কোথায় কি ঘটেছে, তারপর জানতে পারি এখানে ঘটেছে। জানতে পারার পরে আমরা এখানে আসি। এটা তারামা কারখানা বলেই আমরা সবাই জানি, এখানে অন্যরাও কাজ করে, সেইভাবেই কাজ হচ্ছিল। লোকাল পাবলিক যা বলছে, আমরা আসার আগেই হয়ে গেছে, তো লোকাল পাবলিক অনুযায়ী 4 জন বলেছে। দেখা যাবে সেটা আমরা না, যতক্ষণ না আমরা পুরোপুরি দেখছি আমরা তো বলতে পারছি না। পুরো ঘটনাটা আগে জেনে নিই, দেখে নিয়ে তারপর আপনাদের যা ডিটেলস দেওয়া আমরা বলতে পারবো না। আমরা একটা অন্য জায়গায় কাজ করছিলাম, সেখান থেকে আমরা চলে এসেছি। কটা ইঞ্জিন এসছে? আমাদের একটা ইঞ্জিনই এসছে। চৌবাড়িতে ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনায় উঠে আসছে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। হালাল বাজি ব্যবসায়ী সমিতির নেতা অলোক মণ্ডলের দাবি, নিম্নমানের কেমিক্যাল ব্যবহার করার জন্যই বিস্ফোরণ হয়েছে। ত্রুটি ছিল বাজি তৈরির মশলায়। বিস্ফোরক অভিযোগ সামনে আসছে। চম্পাহাটে ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনায় উঠে আসছে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। ওখানে অন্য কোনো ব্যাপার না, আমাদের কেমিক্যাল যে বড় বাজার থেকে যে কেমিক্যাল আসে, ওই কেমিক্যাল কোনো মতে কোনোভাবে খারাপ চলে এসছে, যার জন্য হঠাৎ ওইটা কেমিক্যালটা গরম হয়ে না বাস্টিং হয়ে গেছে। আচ্ছা, যেখানে ফুল যদি তৈরি হতো সেখানে ওই তো কেমিক্যালের জন্য, কেমিক্যাল এখন 20টা দোকান আছে। এ বলছে দাদা আমি 1 নম্বর কেমিক্যাল আনছি, ও বলছে দাদা আমি 1 নম্বর কেমিক্যাল আনছি। কাকে বিশ্বাস করো বলুন? বা সবই তো বড় বাজার থেকে আনা মাল, আমাদের আর বড় বাজার থেকে মালটা আনা হয়েছে। এবার যার জন্য ওই কেমিক্যালের খারাপ জন্য এই রিয়াকশনটা হয়েছে। নিরাপত্তার এখানে কোনো নিরাপত্তার ব্যাপার না, মানে হঠাৎ জিনিসটা হয়ে গেছে। মানে কেমিক্যাল এমন একটা জিনিস না, ওটা মিশিয়ে রাখলে ওটা অনেক সময় অনেক এত কাজ হচ্ছে সেখানে কিছু হচ্ছে, কিন্তু ওই কেমিক্যালের জন্য হঠাৎ বাস্ট হয়ে গেছে। ওরাও বুঝবে কি করে? ওরাও বুঝতে পারেনি যে এই একটা বাস্ট হয়ে যাবে। সত্যজিতের সঙ্গে আরো একবার কথা বলবো। সত্যজিৎ, এবার যে অভিযোগ সামনে আসছে সেই অভিযোগও তো অত্যন্ত গুরুতর, কারণ বলা হচ্ছে নিম্নমানের সামগ্রী, নিম্নমানের কেমিক্যাল ব্যবহারের জন্যই হয়তো এই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে এই সামগ্রী যদি নিম্নমানের হয়, কেমিক্যাল যদি নিম্নমানের হয়, তাহলে তো একটা আশঙ্কা ছিলই, কেন ব্যবহার হচ্ছিল সে সমস্ত কিছু? দেখো কেন ব্যবহার করা হচ্ছিল, আমি যেটা বলছিলাম যে প্রশাসনের চোখ এড়িয়ে যে নিয়ম আছে, নির্দিষ্ট যে ক্রাইটেরিয়ার মধ্যে থেকে এই বাজি প্রস্তুত করতে হয়, সেটাকে কেউ ওভারকাম, সেটাকে কেউ এড়িয়ে গিয়ে লুকিয়ে যদি কেউ অন্য কোনো দাহ্য পদার্থ রেখে, অন্য কোনো বারুদ ব্যবহার করে বা অন্য কোনো কেমিক্যাল ব্যবহার করে কেউ যদি বাজি প্রস্তুত করে, সেক্ষেত্রে প্রশাসনেরও একরকম কিছু করার থাকে না, কিন্তু নজরদারি করানো উচিত বলে অনেকেই বলছে। কিন্তু যে তথ্য আসছে যে কেমিক্যাল যথাযথ কেমিক্যাল নয়, অর্থাৎ যে কেমিক্যালের মধ্যে ত্রুটি ছিল এবং তার পাশাপাশি যে বারুদ বা যে তাহ্য পদার্থ এখানে রাখা হয়েছিল সেটা এক্সপায়ার হয়ে যেতে পারে, সেটা নষ্ট কোনো সামগ্রিক এখানে থাকতে পারে এবং সেটা গরম হয়ে গিয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে, সেই যৌক্তিকতা রয়েছে। কিন্তু কার চোখ এড়িয়ে বা এখানে যারা দায়িত্বে আছেন তারা কিভাবে তাদের এই বাজি কারখানার মালিক সে কে? মানে কোনোভাবে তার মাথায় কারোর হাত রয়েছে যে কারণে সে নিমেষেই চোখে ধুলো দিয়ে এই ধরনের কাজকর্ম চালাতে পারছিল?
দেখো আমি আগেই বলেছি যে এই হারালে প্রচুর সংখ্যক বাজি প্রস্তুতকারক যারা রয়েছেন তারা কিন্তু সারা বছরই এই বাজি তৈরি করেই তাদের সংসার অতিবাহিত হয়, তারা জীবন নির্ধারণ করেন। একজন শুধুমাত্র নয়, একাধিক জন তারা এই বাজি প্রস্তুতের ওপরই তাদের সংসার চলে, সারা বছরই তারা এই ব্যবসাটাই করে। এবার কি হয়, বাজার ধরার জন্য অর্থাৎ সিজন, কালী পূজা বা কোনো অনুষ্ঠানের সময় যে বাজি প্রস্তুত হয় সেখানে হয়তো সকলের সামনে উন্নত মানের বারুদ বা কেমিক্যাল বা বাজিতে ব্যবহৃত বিভিন্ন রকমের সামগ্রী। সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে। সুজন বাবু, নিশ্চয়ই আপনি এই ছবিটা দেখেছেন, খবরটা পেয়েছেন, আবারও বিস্ফোরণ এবং আবারও চম্পাহাটি। দেখুন, এটা ভয়াবহ ব্যাপার হচ্ছে। এই নিয়ে পরপর চম্পাহাটিতে বিস্ফোরণ, গোটা রাজ্য জুড়েই, দত্তপুকুর, মহেশতলা, এগরা, বারাসাত, কি হচ্ছে এটা? ইংলিশ বাজার, কোথায় না এই বিস্ফোরণ আর মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা রোজ। রাজ্যে কোনো সরকার কি আছে, কোনো ব্যবস্থাপনা আছে? আমি চম্পাহাটির নির্দিষ্টভাবে বলছি, চম্পাহাটিতে নির্দিষ্টভাবে এটা বুঝে রাখুন, তখন বামফ্রন্ট ক্লাস্টার ইন্ডাস্ট্রির পরিকল্পনা হলো, সেই অনুযায়ী সমস্ত ব্যবস্থাপনা, সরকার বদলে গেল, এসে তো লাফালাফি শুরু করে দিল। মানুষ নিজেরা উদ্যোগ নিয়ে সেই জমির সংস্কার করেছে, জমি পড়ে আছে, দমকল হবার কথা, কেমিক্যাল তার বন্দোবস্ত হওয়ার কথা, কিন্তু 1 ইঞ্চি ইট পড়লো না, এক গাছা ইট। কি করছে সরকার? খালি তোলাবাজি। সরকার জেনে বুঝে তার দায় অস্বীকার করে মানুষের জীবনকে নিয়ে ছিনিমিনি খেলছে। এটা ভয়াবহ দুর্ঘটনা, ভয়াবহ দুর্ভাগ্য। আমাদের পশ্চিমবাংলায় এই সরকার, মানুষের প্রতি কোনো হুঁশ নেই, আর জল্লাদের মতো ব্যবস্থা চলছে। চম্পাহাটির মানুষগুলোকে বিপদে পড়তে হচ্ছে, গোটা রাজ্যের মানুষকে বিপদে পড়তে হচ্ছে। আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, তার সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। জগন্নাথ বাবু, আপনি শুনেছেন নিশ্চয়ই চম্পাহাটিতে ফের বিস্ফোরণ হয়েছে এবং ভয়াবহ বিস্ফোরণ। এখন এর নেপথ্যের কারণ কি সেটা যদিও স্পষ্ট হয়নি, কিন্তু বিস্ফোরণ হচ্ছে কেন এভাবে বারবার করে? বাজি কারখানায় বিস্ফোরণ কেন, কি মনে হয়? চম্পাহাটি বাজি কারখানা এবং বার্ষিক বিস্ফোরণ, প্রতি বছরেই এখানে বিস্ফোরণ হয়। এবং সামনে যেহেতু বিধানসভা ভোট, আমাদের সংশয় এবং সন্দেহ, এখানে নিছক বাজি ফাটার কারখানাতে বাজি ফেটেছে এমন না, দুর্ঘটনা ঘটেছে এমন না, হয়তো নির্বাচনের কাজে তৃণমূলের গুন্ডা বাহিনী তাদের বোমা বারুদ তার তৈরি করছিল, সেই বোমা বারুদ রসদ সংগ্রহ করে বোমা বানানোর কারখানাতেই বাজি ফেটেছে বলে আমাদের মনে হচ্ছে। নিছক কালী ফাটকা চকলেট বোমার কারখানা ফেটেছে তা না। তো যার ফলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি যারা বিস্ফোরণের তদন্ত করে, এনআইএর মতো সংস্থা, তাতে রাজ্য সরকার যাতে তদন্ত দিয়ে দেয়, তারা যদি নিরপেক্ষতা বজায় রাখতে চায় সেভাবে তদন্ত হওয়া উচিত। কারণ পুলিশের হাতে গেলে এই তদন্ত তার কিছুই অবশিষ্ট থাকবে না। একে বাজি কারখানা বলার পর তখন বলবে হয়তো যে এটা আরো লঘু করে দেখানোর চেষ্টা হবে, কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি এবং সারা রাজ্যের আইন শৃঙ্খলার যে কত খারাপ অবস্থা, চম্পাহাটির বাজি বিস্ফোরণ আবার একবার দেখিয়ে দিল। বেশ, ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। তনিষ্ঠ, তোমার মনে থাকবে, মানে খুব বেশি দিন আগের কথা নয়, 2023-এ আমরা যখন দেখেছিলাম দত্তপুকুরের নীলগঞ্জে, সেখানে বাজি বিস্ফোরণ হয়েছিল। একেবারে ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছিলেন এবং সেখানে গিয়ে তিনি বারবার বলেছিলেন যে স্থানীয় প্রশাসনকে নজর রাখতে হবে। শুধু সেখানে নয়, কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল, দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। এইটা একটা কড়া বার্তা গিয়েছিল। তারপরে হয়তো রাজ্যবাসী ভেবেছিল হয়তো আর এরকম ঘটনা ঘটবে না, কিন্তু তারপরে শুধু 2023-এ না, 2024 এবং 2025 আর 2026-এ পর একের পর এক বাজি বিস্ফোরণের ঘটনা ঘটছে। স্থানীয় প্রশাসনের নজরদারি কোথায়? এই যে এত দাহ্য বস্তু এখানে মজুদ ছিল, লাইসেন্স যেটা আমরা জানি যে বাজি কারখানার ক্ষেত্রে রিনিউ হয়, এবং যে যে দাহ্য বস্তু মজুদ করা হচ্ছে সেগুলো সঠিক কিনা, এই সব বিষয়গুলো নজরদারির প্রয়োজন রয়েছে। আমরা আপনাদের দুটো ছবি এই মুহূর্তে এখন দেখাচ্ছি। একটা লাইভ, অবশ্যই আজকের ছবিটা চম্পাহাটির দেখছেন, যেটা বাঁ দিকে স্ক্রিনে, এবং ডান দিকে আপনাদেরকে 2024-এ 28শে ডিসেম্বরের ছবিটা দেখাচ্ছি। একটু আগে যে বিষয়টা নিয়ে বারবার আলোচনা করছিলাম, কেন বারংবার চম্পাহাটি? দেখুন, বিরোধী, বিশেষ করে বিজেপি একটু আগে জগন্নাথ চট্টোপাধ্যায় যে প্রতিক্রিয়া দিচ্ছিলেন যে এটা কি সাধারণ কোনো বাজি কারখানায় বিস্ফোরণ, কারণ সামনে নির্বাচন আছে, এই প্রসঙ্গটা সামনে রাখতে চাইছে। এদিকে সিপিএম এর তরফ থেকে বলা হচ্ছে যে এই রাজ্যের নিরাপত্তা কোথায়? এখানে একের পর এক বাজি বিস্ফোরণ হয়, কারণ নজরদারি থাকে না। এই নিয়ে একটা বিরক্তি প্রকাশ করেছে বামেরা। ছবিগুলো আমরা আপনাদেরকে একই সঙ্গে দেখাচ্ছি। ভয়াবহ বিস্ফোরণ লাইভে একটু আগে সত্যজিৎ যেটা দেখালো, জঙ্গলে পর্যন্ত ছিটকে গেছে। মানে বাজি ব্যবহারের যে সমস্ত জিনিস, সেটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা 28শে ডিসেম্বর 2024-এর ঘটনা, তারপরে 2023, 26শে অগস্ট, এক এক করে ঘটনা ফিরে দেখব।
একের পর এক ঘটনা ঘটেছে এবং এগরা যেটা মনে করি তনিষ্ঠার মধ্যে ভয় ধরায় যে ঘটনা, 11 জনের মৃত্যু, তারপরে নীলগঞ্জ 7 জনের মৃত্যু, কিন্তু কোথাও কোনো হুঁশ ফিরছে না। এই মুহূর্তে আরো একটা চাঞ্চল্যকর খবর আসে। হিন্দ মোটরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার তৃণমূল ঘনিষ্ঠ যুবক। বন্ধ কারখানার ভিতর ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, এমনটাই জানা যাচ্ছে। আর একবার জানিয়ে রাখি আপনাদেরকে, হিন্দ মোটরে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার তৃণমূল ঘনিষ্ঠ যুবক। আরো জানবো কি অভিযোগ, ডিটেলসে জানবো আশিকের থেকে। আশিক, দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে গত পরশুদিন সন্ধ্যাবেলায় নাবালিকা যখন টিউশন ছেড়ে ফিরছিল, সেই সময় তার পথ আটকায় তৃণমূল ঘনিষ্ঠ এক কর্মী এবং তার যেটা জানা যাচ্ছে যে সে নিজেকে সিভিক ভলেন্টিয়ার হিসেবে পরিচয় দেয় এবং এই ধরনের যে জায়গা আমি দেখানোর চেষ্টা করছি যে হিন্দ মোটর যে কারখানা, সেই কারখানার ভিতরে এই ধরনের কোয়ার্টার রয়েছে পরিত্যক্ত, সেই সব কোয়ার্টারে নিয়ে এসেই ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে এবং তার পাশাপাশি কিন্তু পুলিশ ওই নাবালিকার এক নাবালক বন্ধুকেও কিন্তু গ্রেফতার করেছে এবং এই ঘটনায় ঘিরে কিন্তু রাজনৈতিক তরজাও চালু হয়েছে। তার কারণ ওই যে তৃণমূল ঘনিষ্ঠ নেতা বা কর্মী, সে নিজেকে দাবি করে যে এলাকায় সে হচ্ছে উত্তরপাড়া শহরের যুব সহসভাপতি, যদিও তৃণমূলের তরফ থেকে সেই দাবি উড়িয়ে দেওয়া হয়েছে, সে সাধারণ একজন কর্মী বলে দাবি করা হচ্ছে। এবং এই ঘটনায় কিন্তু পুলিশ কমিশনার অমিত পি জাওয়ালগি তিনি নিজে কিন্তু উপস্থিত হয়েছিলেন উত্তরপাড়া থানায় এবং তিনি এই ঘটনার তদন্ত নিজে দেখছেন বলে জানিয়েছেন এবং এই ঘটনার যে পরিবারের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে, সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু এই দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং তার পাশাপাশি দুজন কিন্তু পলাতক রয়েছে। ওই তৃণমূল কর্মীর যে ঘনিষ্ঠ, সেই ঘনিষ্ঠর দুজন কিন্তু পলাতক রয়েছে, তাদেরকে খোঁজেও কিন্তু ইতিমধ্যেই তল্লাশি শুরু করে দিয়েছে পুলিশ, যেমনটা জানা যাচ্ছে। এই যে যুবক, সেই যুবক কিন্তু একাধিক 3টি ছেলে এসছে, তারা এই সিভিক পুলিশ বা এই টাইপের কিছু বলেছে। তোরা আমি কি করছি, মানে নিজেদের সিভিক পুলিশ বলে পরিচয়, মানে এরকমই যে আমরা পুলিশে ফোন করছি। বাকি দুজন একে নিয়ে ভেতরে টেনে নিয়ে গেছে। ভেতরে কোথায় নিয়ে গেল? ওই বলছে এই সাইডে জঙ্গল কোয়ার্টারগুলো আছে না, বন্ধ কোয়ার্টার, হ্যাঁ ওই সব ওখানে যায়। ওকে বসিয়ে রেখে দিয়েছে, দাঁড়া পুলিশ আসছে, ভ্যান আসছে, জানে পুলিশ আসবে, আসুক না, অসুবিধা কী আছে। এইসব করতে করতে এরকম ঘটনা, তখন এরকম ঘটনাটা ঘটে গেছে। মেডিকেল টেস্ট ইতিমধ্যে হয়েছে? হ্যাঁ, মেডিকেল টেস্ট হয়ে গেছে, কমপ্লেন করা হয়েছে। তো মূল দোষীদের অবশ্যই শাস্তি দরকার। শহর তৃণমূলের ভাইস প্রেসিডেন্ট বলে আমার জানা নেই, তার কারণ আমার যেটুকু জানা আছে ও তৃণমূলের কোনো পদে নেই এবং আগেও ছিল না, এখনও নেই। এই ঘটনার সাথে যদি যুক্ত হয়ে থাকে আইনের পথে চলবে এবং কেউ যদি দোষী হয়ে থাকে আমি চাইবো তার করা থেকে করা যা শাস্তি আছে, আইনের ভাষায় যা শাস্তি আছে সেই শাস্তি সে পায়। ছবি তো অনেকে তুলতে পারে, এবার আমরা তো কেউ হাত গুনতে পারি না কার মনে ধর্ষক লুকিয়ে আছে, কার মনে খুনি লুকিয়ে আছে, সেটা আমরা হাত গুনতে পারি না। সুতরাং ছবি সবাই তুলবে, বিজ্ঞানকে উন্নত হতে হবে তাহলে, যে ঘরে ঢোকার আগে স্ক্যান করে যে কার মনে কি আছে, ততদিন বিজ্ঞান যতদিন উন্নত হয়নি, তো এরকম ছবি তো তুলতেই পারে অনেকে। এই সরকার, মমতা ব্যানার্জি বলেন ওনারা নাকি মহিলাদের জন্য, মহিলাদের সুরক্ষার জন্য তারা নাকি অনেক কাজ করেছে। তারা নাকি মানে সব থেকে সেফেস্ট সিটি কলকাতা এবং পশ্চিমবঙ্গ বলা হয়। সুতরাং 2-3 মাস বাকি, আর মোদী সরকার হবে। আজকে শুধু সরকার গঠন করার জন্য সরকার গঠন করা নয়, এই ইলেকশন নয়, এই যে মহিলাদের প্রতিদিন অসম্মান, অত্যাচার, এই যে কমপ্লিট বাংলার সংস্কৃতিকে শেষ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী, এইটাকে বাঁচানোর জন্য এই তৃণমূলকে যাওয়া দরকার। ভিন রাজ্যে কাজে গিয়ে খুন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক, শোকস্তব্ধ রানীতলা থানার আমদফা।
মুম্বাইয়ে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন রানীতলার রিন্টু শেখ। স্থানীয় এক যুবকের সঙ্গে বিবাদের জেরে রিন্টুর মাথায় লোহার রড দিয়ে মারা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। আমার ছেলে তো বোম্বাই আছে, আমার ছেলে বলে খাইতে বসে চলো দিয়ে পেশ থেকে একবার হামগুড়ের বাড়ি মেরেছে, আর আমার ছেলের একবারে ওখানকার লোকই মেরেছে, সেই লোকও ধরা পড়ে গেছে। খুব খারাপ লাগছে আমাদেরকে। তাহলে এই গ্রামের কিংবা মুর্শিদাবাদের শ্রমিকেরা কি করবে? তারা তো রুজি রোজগারের জন্য পেটের দায়ে, ছেলে মেয়ে মানুষ করার দায়ে তারা তো বাইরে যাচ্ছে কাজে। আমি রিপোর্টার কৌশিকের সাথে কথা বলতে চাইবো এই বিষয় নিয়ে। কৌশিক, এই অভিযোগটা কেন আসছে? আসছে যে তিনি যখন কাজ করছিলেন সেই সময় কিন্তু তার উপরে একটি রড নিয়ে চড়াও হয় এবং তাকে ব্যাপক পরিমাণে মারধর করা হয় এবং এরপর হাসপাতালে মৃত্যু হয়। ভিন রাজ্যে এর আগে কিন্তু একাধিকবার শ্রমিক মৃত্যুর মতো ঘটনা ঘটেছে, এরপরেও কিন্তু আবারও একবার সেই ঘটনা ঘটলো। এবার কিন্তু সেই বিজেপি শাসিত রাজ্য যে মহারাষ্ট্র, সেখানেও কিন্তু এই একই ঘটনা পুনরাবৃত্তি এবং সে রানীতলা এলাকায় এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘটেছে এবং ভিন রাজ্যে যেসব কয়েক মাস আগেই কিন্তু কাজে গিয়েছিল, কিন্তু সেই জায়গায় গিয়ে একের পর এক আক্রান্তর ঘটনায় কিন্তু বারংবার প্রশ্ন হচ্ছে সেখানকার নিরাপত্তা এবং পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হলেও কিন্তু সেই ভিন রাজ্যে যেতে হচ্ছে কাজের জন্য। ধন্যবাদ। অভিষেকের নির্দেশে পদত্যাগ কোচবিহারের পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষের। স্টল বিলিতে দুর্নীতির অভিযোগ অস্বীকার তৃণমূল নেতা। কেন অভিষেকের নির্দেশ? প্রশ্ন বর্ষান তৃণমূল নেতার। ঠিক কি ঘটনা আরো জানবো ডিটেলসে আমাদের প্রতিনিধির থেকে। সুমন কল্যাণ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুমন কল্যাণ, আমরা কথা বলবো সুমন কল্যাণের সঙ্গে, তবে রবীন্দ্রনাথ ঘোষ তার ঠিক কি বক্তব্য শোনাবো আপনাদের? হ্যাঁ, করে দিয়েছি। অভিষেক ব্যানার্জি নির্দেশ দিয়েছে, দলের অনুগত সৈনিক আমি, না কোনো দুর্নীতির অভিযোগ নেই। তো বোর্ড মিটিং এর রেজলিউশন অনুযায়ী ওরা স্টল বন্টন, মানে আমরা তো স্যালামি নিয়ে দিই, যেটাই খালি হয় স্যালামি নিয়ে দেয়, যে স্যালামি ঠিক করা যায় সেই স্যালামি নিয়েই আমরা ইয়ে করেছি। জানি না কেন বলা হলো, অনেকদিন থেকেই বলা হচ্ছিল। বিধানসভা ভোটের মুখে রবীন্দ্রনাথ ঘোষের পদত্যাগের প্রভাব পড়বে কি ভোটে? নজর রাজনৈতিক মহলে। তৃণমূল জেলা সভাপতির ভোটে লড়ার সম্ভাবনা প্রবল, এমনটা এই সূত্র মারফত জানা যাচ্ছে। অভিষেকের নির্দেশে পদত্যাগ কোচবিহারের পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষের। প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, প্রসেনজিৎ থেকে জানবো বিষয়টা। প্রসেনজিৎ, এই নির্দেশ কেন তাকে এরকম ভাবে পদত্যাগ করতে হলো? দেখো, একদিকে যেমন স্টল বন্টন নিয়ে রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, তেমনি পাশাপাশি তৃণমূল দল সূত্রে কিন্তু অন্য খবর। দল সূত্রে যে খবর তাতে কোচবিহারের কোনো একটি কেন্দ্র থেকে অভিজিৎ দেবভৌমিক দাঁড়াতে পারেন এবং রবিবাবু তার বিরোধী গোষ্ঠীর বলেই পরিচিত। সেই কারণেই যিনি প্রার্থী হবেন তিনি চাইছেন যে ওই পদে তার ঘনিষ্ঠ কেউ চেয়ারম্যান হয়ে থাকুন। সেই কারণে দল তাকে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে নির্দেশ দিয়েছে এবং আগামী নির্বাচনে নাটাবাড়ি কেন্দ্র থেকে রবীন্দ্রনাথ ঘোষ প্রার্থী হতে পারেন বলে তৃণমূল দল সূত্রে দাবি করা হচ্ছে। যদিও বিজেপি বলছে যে এই স্টল বন্টন নিয়ে দুর্নীতির অভিযোগের জেরেই অভিষেকের নির্দেশে পদত্যাগ। তবে রবীন্দ্রনাথ ঘোষ নিজে এই যে দলের ইন্টারনাল যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে কিছুই বলতে চাননি। বেশ, ধন্যবাদ প্রসেনজিৎ। যখন কোনো বড় সাম্রাজ্য চলে যায়, মানে দেখবেন এটা তো একটা পশ্চিমবঙ্গে যেটা চলছিল, এটা তো এক ধরনের ওই বাদশাহী তন্ত্র। তো এগুলো যখন এক বাদশাহ চলে যায়, তাদের ক্ষমতা শেষ হয়ে যায়, তখন তার আশেপাশে যারা থাকে সেখানে নিজেদের মধ্যে গণ্ডগোল শুরু হয়, গুপ্ত হত্যা হয়, একে অন্যের বিরুদ্ধে কুৎসা প্রচার করে, দোষারোপ করে, বিষোদ্গার করে, লুঠের মাল বন্টন নিয়ে ঝামেলা শুরু হয়ে যায়। এগুলো হয়, এখন চলবে। তৃণমূল শেষ, তৃণমূল চলে গেছে। অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলকে সংগঠিত করছেন। এমতাবস্থায় দলের নির্দেশিকাকে মান্যতা দিয়ে তিনি কোচবিহার পৌরসভার পৌরপিতার পদ থেকে পদত্যাগপত্র এসডিও সাহেবকে দিয়েছেন। আমার মনে হয় রবিবাবু দলের যোগ্যতম সৈনিক হিসেবে তার দায়িত্ব পালন করছে। দল যখন যা নির্দেশ দিচ্ছে, দায়িত্ব দিচ্ছে, তিনি যথাযথভাবে পালন করছেন। যারা ভিন্নতর মতামত দেওয়ার চেষ্টা করছে, বিশেষ করে বিজেপি, তাদের রাজনৈতিক দেউলিয়াপনার এটা পরিচয়।
সুমন কলেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুমন কলেন, বিধানসভা ভোটের মুখে এই যে রবীন্দ্রনাথ ঘোষের পদত্যাগ, তারপর এখন সমীকরণটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এটা তোমার থেকে জানতে চাইবো। এর পাশাপাশি এই যে টানাপোড়েনটা, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আগেই বলেছিলেন তাহলে এতটা সময় লাগলো, এই যে টানাপোড়েনটা তার কারণ কি? দেখো, এটাই কিন্তু প্রশ্নের মুখে পড়েছে এই যে সিদ্ধান্তটা। কারণ এর আগে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা সভাপতি মারফত তার কাছে মেসেজ পাঠিয়েছিলেন পদত্যাগ করার জন্যে, তিনি কিন্তু তখন পদত্যাগ করেননি। কিন্তু তারপর মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে এসেছেন এবং রবীন্দ্রনাথ ঘোষকে নিয়ে দলের অন্যান্য নেতাদেরকে কাজ করতে কিন্তু তিনি নির্দেশ দিয়ে গেছেন। এবার আগামী 13 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহারে আসছেন। তার আগে হঠাৎ করে এই যে সিদ্ধান্ত রবীন্দ্রনাথ ঘোষের, এটা কিন্তু বলছে রবীন্দ্রনাথবাবু নিজেও বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি পদত্যাগ করলেন। কোথাও যেন মনে হচ্ছে যে একটা অন্তর্দলীয় কোন্দল, যে কারণে রবীন্দ্রনাথ ঘোষকে এর আগেও সরানোর একটা প্রক্রিয়া ছিল। দীর্ঘদিন ধরে রবীন্দ্রনাথবাবুর বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি ট্যাক্স বাড়িয়েছেন, ট্রেড লাইসেন্স ফিসগুলো বাড়িয়েছেন। ফলে সব মিলিয়ে তাকে পরিবর্তনের কিন্তু একটা দীর্ঘদিন ধরে একটা চেষ্টা চলছিল এবং কুচবিহারে রবীন্দ্রনাথ ঘোষ এবং পার্থপ্রতিম রায়ের